ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি আদিত্যবাড়ি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটু অসুস্থতার কারণে আমার ভয়েসটা বা আমার কাশি আসতে পারে মাঝে মাঝে ঘটনার মাঝে, এই জন্য আমি অনেক দুঃখিত। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল আমার আম্মুর দাদার সাথে। ঘটনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে রাসেল ভাই শেয়ার করা। এটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা। আশা করি শ্রোতা বন্ধুদের কাছেও ভালো লাগবে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী ঘটনা। সালটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আমার আম্মুর দাদার নামটা বলা যাচ্ছে না, তবে ওনার বাসা হচ্ছে আমাদের এই লালমনিরহাটের সাপড়ি বাড়িতে, ওনার বাসা। তো উনি এখন মারা গিয়েছেন, উনি জীবিত নেই, যেহেতু অনেক আগের ঘটনা। তো সময়টা ছিল যুদ্ধ পরবর্তী সময়ে। তো আমার আম্মুর দাদা সেই সময় খুবই এলাকার মধ্যে একটু প্রভাবশালী ছিলেন। তার জমি জমা প্রচুর ছিল। তার 5টা ছেলে এবং 2টা মেয়ে ছিল। তো সেই সময় আহ, ওনার নাম একটা দেই, ছদ্মনাম হিসেবে মনে করি তার নাম খলিল সাহেব। তো ওনার সেই সময় উনি কৃষিকাজ করতেন, আর সেই সময় ওনার পারিবারিক বা সংসার চালানোর জন্য একমাত্র মাধ্যম ছিল কৃষি। যেহেতু ওনার বাবার রেখে যাওয়া অনেক সম্পত্তি ছিল, সেগুলো তিনি হাল চাষ করেন এবং সেখানে ধান ফলান, গম চাষ করেন। যখন যেটা আর কি চাষ করা যায় তিনি সেগুলো করেন। তো তার জমিগুলো মোটামুটি সবগুলোই এক জায়গাতেই ছিল। হয়তো সিটাসিটি আছে কিছু জমির পরিমাণ প্রায় 50 দনের উপরে। আমাদের এখানে 30 শতকে বা 27 শতকে একজন বলে। তো সেই হিসেবে চিন্তা করলে হিউজ পরিমাণ তার জমি ছিল, 50 শতক একটা হিউজ পরিমাণ। তো এগুলো তিনি রেগুলার, তার গরুর হাল ছিল, 4টা গরু হাল ছিল। তো এই গরু দিয়ে তিনি লাঙল চাষ করতেন। সে সময় আসলে এদিকে ট্রাক্টর বা এই ধরনের কোনো কিছু ছিল না, গরু দিয়েই একমাত্র হাল চাষ করার মাধ্যম ছিল। তার প্রতিদিনেই তার আসলে একটা রুটিন ছিল যে গরুগুলো গোয়াল থেকে বের করে, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে গরুগুলো গোয়াল থেকে বের করে মাঠে নিয়ে যাওয়া, মাঠে নিয়ে যেয়ে হাল চাষ করা। এবং তিনি হাল চাষ শেষ করার পর যা ফলাতে চান তাই ফলাইতেন আর কি। তো এই জমিগুলোর পাশে একটা রাস্তার ধারে একটা বট গাছ ছিল। তো তিনি প্রতিদিন গরুগুলো নিয়ে যে হাল চাষ করেন, এবং হাল চাষ করার পরে তিনি যখন ক্লান্ত হন, তো দেখা যায় তিনি ক্লান্ত হওয়ার পর তিনি সেই বট গাছের নিচে বসে আরাম করেন, এবং আরাম করার পরে আবার যে তিনি গরু নিয়ে হাল চাষ করতেন। এটা তার রেগুলার একটা রুটিন ছিল। যে সময় মানুষ কোনো কিছু ধান লাগায় বা কোনো কিছু লাগায়, গম লাগায়, সে সময়। তো উনি প্রতিদিনের মতো করে গরুর হাল নিয়ে তিনি জমির মধ্যে হাল চাষ করতেছেন। তো হাল চাষ করতে করতে এক সময় তার কাছে মনে হলো যে যে গাছটায় বট গাছে তিনি বিশ্রাম নেন, তো সেই বট গাছটায় কোনো কারণে তিনি তাকান, এবং তার জমি থেকে সেই বট গাছটা বেশি দূরত্ব ছিল না, প্রায় 1/2 কিলোমিটার বলা ভুল হবে, মানে 4/3 আর কি। 1 কিলোমিটার 4/3 যেটা হয় সেটা, সেহেতু এক কথায় যদি সেই বট গাছে কেউ যদি নিচে দাঁড়ায় থাকে বা তাকে আর কি স্পষ্ট দেখা যায়। তো তো খলিল সাহেব তিনি দেখলেন যে সেই বট গাছে কেউ একজন একটা ডালে, যে ডালটা আহ, একদম বিছানার মতো শুয়ে আছে, এরকম চ্যাপ্টা একটা ডালে কেউ একজন শুয়ে আছে। তো তিনি বেশ কৌতূহল যে এখানে আবার কে শুয়ে আছে। তো তিনি যেহেতু ক্লান্ত হয়েছিলেন এবং ক্লান্ত থেকে বিশ্রাম হওয়ার জন্য, তো তিনি সেই বট গাছের কাছাকাছি যান, এবং যত কাছাকাছি যান তিনি খুবই অবাক হয়ে যান, কারণ সেই বট গাছে একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার শরীরে গ্রামীণ শাড়ি পেঁচানো, বলতে গ্রাম্য মেয়েরা যেরকম
শাড়ি পরে থাকে। তো ঐরকম মেয়েটাও শাড়ি পরে আছে এবং সে বটগাছের ডালে শুয়ে আছে এবং তার চুলগুলো ছেড়ে দেয়া। সেই চুলগুলো মাটির উপরের ভাগ পর্যন্ত এত লম্বা চুল। তো তিনি বেশ অবাক হন এবং কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে, "আরে কে আপনি? আর এভাবে গাছে উঠে এভাবে কেউ বটগাছে কেউ শুয়ে থাকে? নামেন গাছ থেকে।" তো কিন্তু সেই অবয়বটা বা সেই মানুষটা বা সেই মেয়েটা কোনো কিছুই উত্তর দিল না। তো প্রথমত খলিল সাহেব ভাবলেন যে এটা কোনো মেয়ে স্বাভাবিক, তিনি নরমালি কোনো মানুষ ভেবেছিলেন। তো যখন তার কথা শোনে না, তো তিনি কিছুক্ষণ বিশ্রাম করে সেখান থেকে চলে যান এবং তিনি তার হাল দিতে থাকেন। তো গরু নিয়ে হাল দিচ্ছেন, হাল চাষ করতেছেন। তো সন্ধ্যা পর্যন্ত তিনি হাল চাষ করেন। সন্ধ্যা পর্যন্ত বলে ভুল হবে। তিনি আসলে মাগরিবের আগেই, আজান দেওয়ার আগে পর্যন্ত হাল চাষ করেছেন। তো গরুগুলোকে তিনি ছেড়ে দেন। তো গরুগুলো হচ্ছে শিকারী প্রকৃতির। তারা ওই গরুগুলো ছেড়ে দিলে বা গরুগুলো অটোমেটিক তার বাসায় চলে যায়। তো গরুগুলো ছেড়ে দিয়ে তিনি আসতেছেন, বাসার দিকে যাচ্ছেন। তো তিনি যখন বাসার দিকে যান, সে বটগাছের হয়েই আসলে বাসায় যেতে হয়। তো তিনি যখন ওই বটগাছটার কাছে আসেন, দেখেন যে সেই মেয়েটা এখনো আগের মতোই শুয়ে আছে। তিনি খুবই অবাক হন যে তিনি যখন বিকালবেলা মেয়েটাকে দেখেছেন শুয়ে থাকতে, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মেয়েটা এখনো শুয়ে আছে। তিনি খুবই অবাক হয়ে যান। তো তিনি একটু ভয়ও পান। তো তিনি সেই মেয়েটাকে জিজ্ঞেস করেন, কে? আরে কে আপনি? এইভাবে মাসে কি গাছে শুয়ে থাকে? সন্ধ্যা হয়ে যাচ্ছে, যান বাসায় চলে যান। তো সেই মেয়েটা কোনো উত্তর দেয় না, সে শুধু শুয়েই আছে। তো এরপর খলিল সাহেব বাসায় চলে যান। তো পরবর্তীতে পরের দিন তিনি আবার পুনরায় তার হাল নিয়ে, গরুর হাল নিয়ে চাষ করতে আসেন এবং এসে কোনো কিছুই গাছের মধ্যে দেখতে পান না। গাছ একদম ঠিকঠাক আছে। তো তিনি সারাদিন হাল চাষ করার পর দুপুরে বা বিকেলের দিকে যখন তিনি ক্লান্ত হন, তো তিনি চিন্তা করলেন যে গাছটায় ওই ছায়ায় যায়, বটগাছের ছায়ায় যায় বিশ্রাম নেওয়া উচিত। তো যখনই তিনি বটগাছের এইদিকে আসতেছেন, তখনই তিনি দেখেন যে ওই মেয়েটাই আগের মতো করে শুয়ে আছে। তিনি তো খুবই অবাক হন। এবার কাছে এসে তিনি জিজ্ঞেস করেন যে, আরে আপনি এইভাবে প্রতিদিন শুয়ে থাকেন, কি সমস্যা আপনার? কিন্তু সেই মেয়েটা কোনো উত্তর দেয় না। গতকালকে আসলে মেয়েটা কোনো উত্তর দেয়নি, প্লাস তার দিকে কোনো তাকায়ওনি। আজকে সেই মেয়েটা খলিল সাহেবকে দেখে মুচকি মুচকি হাসে। খলিল সাহেব তো বেশ বিরক্ত হন যে একটা মেয়ে গাছের মধ্যে, মানে একটা যুবতী মেয়ে একটা গাছের মধ্যে উঠে শুয়ে আছে আর মেয়েটা আমার দিকে তাকে হাসতেছে। এটা তো খুবই একটা খারাপ একটা বিষয়। তো পরবর্তীতে খলিল সাহেব সেই মেয়েটাকে নামার জন্য অনুরোধ করেন, কিন্তু কোনোভাবে সেই মেয়েটা নামে না, বরং তার দিকে মুচকি মুচকি হাসে। তো খলিল সাহেব পুনরায় তার মাঠে যান এবং হাল চাষ করেন এবং হাল চাষ করে যখন সন্ধ্যার দিকে তিনি বাসায় ফিরবেন, তিনি বেশ অবাক হন। সেই মেয়েটা এখনো সেই বটগাছের ডালের মতো শুয়ে আছে। তো এরকম করে প্রায় তার সাথে ৪ দিন ঘটনা ঘটে। ১ম ২ দিন তো বললাম আমি। এরকম করে তার সাথে আরো ২ দিন সেম কাহিনী হয়। তো এক পর্যায়ে খলিল সাহেব খুব বিরক্ত হন যে এটা কোনো মানুষ হতে পারে না। আর তিনি যখন বাসায় যান তার বন্ধু-বান্ধবদের কাছে এই জিনিসটা শেয়ার করেন, তো তারা বলে যে, "কই আমরা তো এটা দেখি না। আমি তো গতকালকেও সন্ধ্যার সময় বটগাছ দিয়ে আসছিলাম। কই আমরা তো দেখি নাই।" তখন খলিল সাহেব বুঝতে পারেন এটা কোনো মানুষ নয়, এটা কোনো জিন অথবা কোনো খারাপ কিছু। তিনি নিশ্চিত হন আরকি। তো এরপর চিন্তা করেন যে এরপর যদি তাদের সাথে দেখা দেয়, তাহলে মানে সেই মেয়েটার কিছু একটা করবে, না হলে মানে সে কোনো কিছু একটা করবে। কেন তার সাথে এরকম ফাজলামি করতেছে, কেন তাকে দেখা দিচ্ছে। তো পঞ্চম দিন তিনি কি করেন, গরুর হালের সাথে তার সাথে একটা কাছি নিয়ে যান, ধান কাটা কাছি যেগুলো। তো সেই কাছি নিয়ে যান। তো কাছি নিয়ে যাওয়ার পর তিনি সারাদিন যখন সকালবেলা যান, তখন বটগাছ দেখেন যে সে মেয়েটি নেই। ঠিক তিনি দেখেন বিকালের আসরের নামাজের পরে সেই মেয়েটা সেই ইয়ার মধ্যে শুয়ে আছে এবং আজকে তার জমি থেকে এতদিন স্পষ্ট দেখা না গেলেও আজকে তার কাছে মনে হচ্ছে যে খুবই স্পষ্ট মেয়েটাকে দেখা যাচ্ছে তার জমি থেকে। তো তিনি চিন্তা করেন যে আজকের এর একটা ব্যবস্থা করে যাবেন। তো সন্ধ্যার দিকে তার গরুগুলো ছেড়ে দেন এবং গরুগুলো তার বাসার দিকে রওনা দেয় এবং তিনি
সেই বটগাছে এখানে আসেন এবং সেই মেয়েটাকে গালিগালাজ শুরু করে দেন যে যা মনে যা আসে সেগুলো গালিগালাজ করেন, কিন্তু সেই মেয়েটা আজকে মানে এখনো তার দিকে তাকিয়ে মানে বিস্ময় করে হাসি দিচ্ছে। নর্মালি কেউ কারোর প্রেমে পড়লে যেরকম একটা ফিলিংস অনুযায়ী হাসি দেয় সেরকম। তো এটাতে আসলে খলিল সাহেব খুবই বিরক্ত হন, কারণ যেহেতু তিনি বিবাহিত, তার বাচ্চা সন্তান আছে অনেকগুলো, তো খুবই বিরক্ত হন। তো তিনি বলেন যে হুমকি দেন সেই মেয়েটাকে যে যদি নেমে না আসেন আর যদি দেখা দেওয়া বন্ধ না করেন তাহলে কিন্তু আমি তোমার চুল কেটে নিয়ে যাব। তো এটা সেই মেয়েটা কোনো কিছুই বলে না, সে শুধু হাসে তার দিকে তাকিয়ে। এক পর্যায়ে খলিল সাহেব খুবই বিরক্ত হন এবং বিরক্ত হয়ে তিনি সেই মেয়েটার চুলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং চুল দিয়ে টানাটানি খুবই টানাটানি শুরু করে দেন, কিন্তু কোনোভাবেই তার কাছে মনে হলো যে একটা চুল তিনি ছিঁড়তে পারতেছেন না। তো এরপর তার কাছে থাকা একটা কাঁচির সাথে ছিল, সেই কাঁচিটা তিনি দিয়ে চেষ্টা করেন কাটার। তিনি খুবই অবাক হন, কোনোভাবেই সেই মেয়েটার চুল কাটা যাচ্ছে না। মানে এটা কিভাবে সম্ভব, চুল কাটা যাচ্ছে না, চুলের এত পাতলা একটা জিনিস সেটাই কাটা যাচ্ছে না। খুবই ধস্তাধস্তি করেন মাগরিবের আজান পর্যন্ত, আজানের আগ পর্যন্ত। তখন যে প্রায় আধা ঘন্টা তিনি ধস্তাধস্তি করার পরে যখন একটা চুলও ছিঁড়তে পারতেছেন না, তখন তিনি খলিল সাহেব বিরক্ত হয়ে চুলগুলো ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। তো এবারের প্রথম সেই গাছে থাকা মেয়েটা বললো, এই খলিল, তুই আজকে যেটা করেছিস সেটা তুই ভুল করেছিস, এটার জন্য তোকে মাসুল দিতেই হবে। তো খলিল সাহেব খুবই ভয় পান এই কথা শুনে। তো তিনি পিছনে না থেকে বাড়ির দিকে রওনা দেন এবং বাসায় চলে আসেন। বাসায় আসার পর তার বউকে সমস্ত ঘটনা বলেন, বলতে আমার আম্মুর দাদিকে সমস্ত ঘটনা বলেন। তো দাদি বলে যে আপনি এটা তো খুব খারাপ কাজ করছেন না, আপনি কেন তাকে বিরক্ত করতেছেন, সে তো আপনার কোনো ক্ষতি করে নাই। তো যাই হোক, এখানে দাদা ভুল স্বীকার করে যে হ্যাঁ, আমি আসলে রাগের মতো এরকম করে ফেলেছি, কাউকে দেখা দেয় না, শুধু আমাকে দেখা দেয় এই কারণে। তো পরে তিনি বাজার যান। দাদা বাজার থেকে এসে তিনি অনুভব করেন যে তার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, শরীরে প্রচণ্ড পরিমাণ কাঁপতেছে এবং তার শরীরে অনেক গরম। তো দাদি তাকে কাঁথা মুড়ে দিয়ে, আমার আম্মু দাদি তাকে তো কাঁথা মুড়ে দেয় এবং দেখে যে তিনি খুবই আবল জল কথা বলা শুরু করে দিয়েছেন। তো এরপরে রাতের দিকে যখন 12টা বাজে, সে সময় আমার আব্বুর দাদার অবস্থা খুবই খারাপ, খলিল সাহেবের। তো খলিল সাহেবের অবস্থা খুবই খারাপ। পরে এলাকার গ্রামে একজন হুজুরকে নিয়ে আসা হয় এবং হুজুর এসে পানি পোড়ায় এবং তাবিজ দেন, কিন্তু আসলে এই সমস্ত পানি পোড়া এবং তাবিজ ক্ষণিকের জন্য ঠিকঠাক ছিল, মানে রাতের জন্য ঠিকঠাক ছিল। সমস্যা দেখা হয় যখন সকাল হয়। সকাল থেকে আমার দাদু খলিল সাহেব আসলে রক্তবমি করা শুরু করেন। তো রক্তবমি করার কারণে তো তিনি ধীরে ধীরে শোকাতে থাকেন, মানে তিনি যাই খান না কেন বমি করে দেন, এরকম করে 3 দিন তার কাছে, মানে 3 দিন এরকম করে তিনি বমি করেন। এর মাঝে তিনি 3-4টে ডাক্তার নিয়েও এসেছিলেন তার সন্তানরা, কিন্তু কোনোভাবেই তার এই সমস্যার সমাধান করা যাচ্ছিল না। তো 3 দিনে আসলে রাসেল ভাই কি বলবো, ওনার শরীর তাগড়া ছিল, উনি যেহেতু রেগুলার কাজ করে খুবই স্ট্রং ছিলেন। এই 3 দিনে তার শরীরের মনে হয় যে ওজন মনে হয় 1/4 হয়ে গেছে, এতটাই তিনি শুকনা হয়ে গেছে। তো রাসেল ভাই 4th দিনে তিনি আসলে দুনিয়াতে মায়া ত্যাগ করে চলে যান। তো এই ঘটনাটা আসলে রাসেল ভাই সাপটিবাড়ির, আমি নির্দিষ্ট গ্রামের নাম বলতেছি না, তো ওই জায়গাটা সবাই মুখে মুখে প্রচলিত। আর আমি ঘটনাটা শুনেছি আমার আম্মুর কাছ থেকে, ঘটনাটা একটা সত্য ঘটনা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। অবশ্য আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মিম, ভূত.com-এর মডারেটর হিসেবে বলছি। আজকে যে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে তার নাম হচ্ছে শাহিন। শাহিন ঠিক যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি মোহাম্মদ শাহিন আলম।
আমার বাসা মাগুরা জেলার এক গ্রামে। ঘটনাটা আমার দাদার মুখ থেকে শোনা। ঘটনাটা আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগের। সময়টা 1974 থেকে 79 সাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সালে গঠন করা হয় মিলিটারি বাহিনী। আর এই মিলিটারি বাহিনী তাদের ট্রেনিংয়ের জন্য বের হয় 74 থেকে 79। এই সময়ের মধ্যে তারা মাগুরা জেলা থেকে 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের হরিতলা মন্দিরের পাশে অবস্থান গ্রহণ করে। বলে রাখা ভালো যে বর্তমানে সেখানে মন্দির থাকলেও 40-45 বছর আগে সেখানে কোনো মন্দির ছিল না। 10 থেকে 15 বছর আগে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওই মন্দিরটা গঠন করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনও ওই মন্দিরের আশেপাশে অর্থাৎ 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। যাই হোক, এবার ঘটনায় ফিরে আসা যাক। মিলিটারি বাহিনী সেখানে অবস্থান গ্রহণের পর তাদের ওই জায়গাটা খুব পছন্দ হয়। তারা মনে করে যেহেতু জায়গাটা একদম ফাঁকা এবং কোনো জনমানব নেই, তাই তাদের সুবিধাটাও ভালোই হবে। তারা বাকি কোনো কিছু না ভেবে তাদের কাজ শুরু করে দেয়। তাদের কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাদের কাজের মধ্যে ছিল তাঁবু তৈরি, রান্নার জায়গা এবং যুদ্ধের সময় কোথায় অবস্থান গ্রহণ করবে সেই জায়গা গোছানো। বলে রাখা ভালো, তারা যেখানে রান্নার জায়গা তৈরি করেছিল তার ঠিক পাশেই ছিল একটা বিশাল দেহবিশিষ্ট নীল গাছ। প্রথম দিন তারা সবাই কাজ করে ক্লান্ত থাকায় রাতে কোনো মতে খেয়ে ঘুমিয়ে যায়। প্রথম দিন তেমন কিছু ঘটেনি। মূল কাহিনী শুরু হয় দ্বিতীয় দিন থেকে। আমরা সকলে জানি যে মিলিটারি বাহিনীতে রান্না করার জন্য অন্য লোক থাকে। তো সেই লোকটা যখন সন্ধ্যার সময় রান্না করতে যায় তখন থেকে সমস্যাটা শুরু হয়। রান্নার এক পর্যায়ে সে খাবার টেস্ট করার জন্য মুখে দিলে বুঝতে পারে খাবারে লবণ হয়নি। সে পুনরায় আবার লবণ দেয়। কিছুক্ষণ পর সে যখন আবার খাবার টেস্ট করে তখন সে আবারও বুঝতে পারে এবারও লবণ কম হয়েছে। সে মনে মনে ভাবতে থাকে এত লবণ দেওয়ার পরও লবণ যাচ্ছে কোথায়। সে আবার খাবারে এবার বেশি পরিমাণে লবণ দেয়। সেদিন রাতে সবাই যখন খাবার খেতে যায় তখন তারা খাবার মুখে নিয়ে থুতু ফেলে দেয়, কারণ খাবারে এত পরিমাণ লবণ হয়েছিল যে খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় তার দলের সবাই তার উপর একটু রাগও হয় আর বলে কাল থেকে যেন অন্য একজনকে সাথে নিয়ে এসে রান্না করে। রাতে সবাই কোনো মতে খেয়ে তাদের ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নিলে তাদের টিম লিডার বলে আজও তারা ট্রেনিং করবে না। টিম লিডারের কথা অমান্য করার মতো সাহস কারো নাই। তাই সবাই যে যার মতো করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এবং তারা একসময় ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 2টা কি 3টা। দলের একজনের কারো ডাকে ঘুম ভেঙে যায়। বাইরে থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে এবং বলছে একটু বাইরে আসবেন। সে মনে করলো তাদের দলেরই কেউ একজন হয়তো। সেই ভেবে লোকটি 7-5 না ভেবে বাইরে বেরিয়ে আসলো, কিন্তু বাইরে এসে সে কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেয়ে সে তাঁবুর বাইরে বসে রইল। 2 থেকে 3 মিনিট পর আবার তাকে তারা নাম ধরে ডাক দিল। এবার তার আর বুঝতে বাকি রইল না যে শব্দটি মূলত তাঁবুর পিছন দিক থেকে আসছে। এবার সে হাঁটতে হাঁটতে তাঁবুর পেছনে চলে আসলো। তাঁবুর পেছনে এসে যা দেখল তা দেখে সে চমকে গেল। সে দেখতে পেল একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা। সারা শরীর তার রক্তাক্ত। তার ঘাড়ে কোনো মাথা ছিল না, মাথাটা ছিল তার হাতের ওপর। এই দৃশ্য দেখে সে নিজেকে ঠিক রাখতে না পেরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার চিৎকার শুনে তার দলের বাকি সকলে দ্রুত তাঁবু থেকে বের হয়ে আশেপাশে কি হয়েছে বোঝার চেষ্টা করল। দলের 2 জন মিলে তাঁবুর পেছনে এসে দেখতে পেল তাদের একজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার এই অবস্থা দেখে সবাই মিলে তাকে ধরে তাঁবুর ভেতরে নিয়ে আসে। তখন সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফেরার পরই সবাই তার কাছে কি হয়েছিল জানতে চাইলে সে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না, বরং হেসেই উড়িয়ে দেয়। ঘটনাটা এখানেই শেষ হয়নি। তাদের সবার জন্য আরও খারাপ কিছু অপেক্ষা করছিল। সেদিন সকাল থেকে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের কাজ শেষ করতে করতে বিকাল হয়ে যায়। রাতে রান্না করার জন্য তাদের মধ্যে একজন বাজারে যায়
গরুর মাংস কেনার জন্য। গরুর মাংস কিনে সে তাঁবুর উদ্দেশ্যে রওনা হয়। অর্ধেক পথ আসতে না আসতেই মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে যায়। চারদিকে আজান শেষ হওয়ার আগেই তার সাথে একজন লোকের দেখা হয়। তার ভাষ্যমতে লোকটা ছিল অসম্ভব সুন্দর, গায়ে সাদা রঙের পাঞ্জাবি, মুখের দাড়িগুলো সব পাকা এবং মাথায় পরা একটা পাগড়ি। উচ্চতা ছিল 6 ফিটের মতো। লোকটাকে দেখে সে সালাম দিল, লোকটাও সালামের উত্তর দিল। এবার সে একটু মুচকি হাসি দিয়ে বলল, কোথায় গিয়েছিলে, গরুর মাংস কিনতে? উত্তরে সে বলল, জি চাচা। আপনি কেমনে জানলেন? লোকটা বলে, আমি জানি। তোমাকে একটা কথা বলি বাবা। জি চাচা বলেন। তোমরা এখানে গরুর মাংস রান্না করে খাইও না। তখন রান্নার লোকটি বলে, কেন চাচা, কোনো সমস্যা? ঠিক তখনই এদিকে আজান শেষ হয়ে গেছে। লোকটি বলল, আমারে নামাজ পড়তে যেতে হবে, আমি আসি এখন। এই বলে লোকটি হাঁটা শুরু করলো। মিলিটারি লোকটি কোনো কিছু না ভেবে তাঁবুর দিকে হাঁটা শুরু করলো। তাঁবুতে ফিরে কাউকে কোনো কিছু বলল না। দল প্রধানের নেতৃত্বে গরুর মাংস রান্নার কাজ শুরু করা হলো। আর তখন থেকে শুরু হলো অন্য ঘটনা। দুজনকে রান্নার দায়িত্ব দিয়ে বাকি লোকদের নিয়ে টিম লিডার অন্য একটা কাজে নিযুক্ত হয়ে পড়েন। যারা রান্না করছিলেন তারা একসময় বুঝতে পারেন তাদের আশেপাশে অনেক লোকের উপস্থিতি। লোকগুলো তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে আর কি যেন একটা বলছে, যেটা তাদের কাছে অস্পষ্ট। তারা এইগুলোকে পাত্তা না দিয়ে নিজের মতো রান্না শেষ করলো এবং রান্না শেষে এবার টিম লিডারের নেতৃত্বে খাওয়া শুরু হলো। অর্ধেক খাওয়া প্রায় শেষ। হঠাৎ বাইরে থেকে রাইফেলের শব্দ। তারা মনে করলো অন্য দল থেকে হয়তো তাদের আক্রমণ করছে। বলে রাখা ভালো, মিলিটারি বাহিনীর এক দল কখনো এক জায়গায় ট্রেনিংয়ে যায় না। দুইটি দল একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে ট্রেনিং করে। খাবার শেষ না করেই টিম লিডারের নেতৃত্বে দ্রুত সবাই রাইফেল নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু বাইরে এসে তারা কাউকে দেখতে পেল না। তারা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে শত্রুপক্ষের অপেক্ষায় ছিল, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ দলের একজনের চোখ গেল পাশের গাছটার দিকে। সে দেখতে পেল এক বিশাল দেহবিশিষ্ট দানবের মতো কিছু একটা গাছের একদম শীর্ষে বসে আছে আর কি যেন একটা খাচ্ছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে এটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে। পরবর্তীতে সবাই এটা দেখে চমকে ওঠে এবং ওই অবয়বটাকে উদ্দেশ্য করে ফায়ার করতে থাকে, কিন্তু এতে করে অবয়বটার কিছুই হচ্ছিল না। ফায়ারিংয়ের এক পর্যায়ে সবার বন্দুক অকার্যকর হয়ে যায়। সবাই তখন কি করবে বুঝতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় তারা গাড়িতে করে পালিয়ে যাবে। কিন্তু গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলে গাড়ি স্টার্ট নিয়ে আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাড়ি শত চেষ্টার পরেও আর স্টার্ট নেয় না। এমন সময় উপর থেকে এক বিকট চিৎকার দেয় অবয়বটা। তার চিৎকারের সাথে সাথে মনে হচ্ছিল ছোট ছোট পাথরের ভারী বর্ষণ হচ্ছে। এমন সময় তাদের মধ্যে কেউ একজন আজান দিতে শুরু করলো। কেউ কেউ নানা রকম সূরা পাঠ করতে লাগলো, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। এভাবে কতক্ষণ চলেছিল কেউ বলতে পারবে না। এভাবে চলতে চলতে সবাই এক পর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও যে মাংস কিনতে গিয়েছিল সে তখনও অজ্ঞান হয়নি। অবয়বটা এবার আস্তে করে গাছ থেকে নেমে এসে ওই লোকটির সামনে দাঁড়িয়ে বলল, তোকে বলেছিলাম এখানে গরুর মাংস রান্না না করার জন্য, কিন্তু তুই আমার কথা শুনিসনি, আর এজন্যই তোকে শাস্তি তো পেতেই হবে। এবং যারা রান্না করেছিল তাদেরকেও এই একই কথা বলে সেই অবয়বটা। কথাটা বলার পরই তাদেরকে ছুঁড়ে অন্যদিকে ফেলে দিল। এরপর সে জ্ঞানহীন অবস্থায় পড়ে রইল। তারপর সেখানে কি হয়েছে কেউই বলতে পারে না। পরদিন সকালে কোনো একটা কাজে ওই পথ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল। লোকটা তাদের এই অবস্থা দেখে আশপাশ থেকে আরও কয়েকজন লোক ডেকে এনে তাদের উদ্ধার করে। পরবর্তীতে সেখানে কি হয়েছিল জানতে চাইলে তারা একে একে সব খুলে বলে। এ ঘটনায় দলের সবাইকে আহত অবস্থায় পাওয়া যায়, আর সব থেকে বেশি আহত হয়েছিল মাংস ক্রেতা। আর যারা রান্না করেছিল তারা দুজনও।
যে মাংস কিনে এনেছিল তাকে মেরুদণ্ড ভাঙা অবস্থায় পাওয়া যায়, আর যারা রান্না করেছিল তাদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ওই দুজনের মৃত্যুটাও ছিল অস্বাভাবিক। দুজনের একজনেরও গায়ে রক্ত ছিল না, আর দুজনের ঘাড়টাই ছিল মটকানো। তো রাসেল ভাই, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভেলাবাড়ি ইউনিয়ন থেকে বলছি। আমার নাম শাকিল আহমেদ। তো রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা দুই বন্ধুকে নিয়ে, যাদের নাম রিফাত ও নাভিল। দুজনেই শহরের ছেলে, শহরেই বড় হওয়া, শহরেই জন্ম। তো তাদের আসলে গ্রাম ঘোরা খুব পছন্দ। তারা সবসময় চাইতো যে গ্রামে যাওয়ার জন্য, বা গ্রাম কেন্দ্রিক তাদের ভালো লাগাটা সব থেকে বেশি ছিল। কিন্তু তারা কোনোভাবেই মানে গ্রাম ঘোরার একটা সময় কখনোই তারা পায়নি। তো যখন তারা দুজন এইচএসসি পরীক্ষা দেয়, তারপর একটা যখন লম্বা একটা ছুটি থাকে, এই ছুটির সময় তারা তাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাড়িতে যায় বেড়াতে। সেই বাড়িটা গ্রামে। তো তারা দুই ভাই তো অনেক খুশি, কারণ মানে যাচ্ছে গ্রামে বেড়াইতে, বিষয়টা তাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, তারা একদম তাদের সেই আত্মীয়র বাড়িতে চলে গেল। আত্মীয়র বাড়িতে যাওয়ার পর গ্রামের মানে খোলামেলা পরিবেশ, বাতাস, মানে কোনো ভিড় নেই, যানজট নেই, সব কিছু দেখে তারা আসলে সত্যি অনেক বেশি মুগ্ধ হয়ে যায়, এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা বেশ কয়েকদিন গ্রামে কাটাবে। তো তারা দিনের বেলা সারাদিন ঘোরাফেরা করে, এদিকে ওদিকে যায়, ঘোরাফেরা করে, সব কিছু তাদের ভালো লাগে। তো তারা একদিন চিন্তা করে যে আমরা একদিন রাত্রের বেলায় ঘুরবো, রাত্রের বেলায় ঘুরলে কেমন লাগে আমরা আসলে সেই বিষয়টা এনজয় করব। তো রাসেল ভাই, আপনি হয়তো জানেন যে এলাকায় দিনের বেলা, মানে গ্রাম অঞ্চলে দিনের বেলা চলাটা যতটা সহজ, রাতের বেলা চলাটা কিন্তু ততটাও সহজ না। কারণ এলাকার মধ্যে জিন, ভূত, প্রেত এই সমস্ত কিন্তু মানে দিনের বেলা থাকে না, রাতের বেলায় থাকে। তো ঘটনাটা কিন্তু এই রাতের বেলা নিয়েই। তো তারা দুই ভাই মানে একদিন মানে যুক্তি করলো যে তারা রাতের বেলা বের হতে যাবে। কিন্তু তাদের যে আত্মীয় ছিল, সেই আত্মীয় বলল যে বাবা, শহরটা যেমন রাতের বেলা ভালো থাকায়, ভালো দেখায়, গ্রামটা কিন্তু রাতের বেলা ততটাও ভালো হয় না বা ভালো দেখায় না। তো আমি রিকোয়েস্ট করব তোমরা রাতের বেলা কোথাও যাবা না। কিন্তু তারা দুই ভাই আসলে সেই বিষয়টাকে হাসিয়ে উড়ে দেয়। কারণ আপনারা রাসেল ভাই জানেন যে ঢাকা শহর কিন্তু রাতের বেলায় সুন্দর দেখায়, লাইট সব কিছু মানে সুন্দর দেখায়। কিন্তু গ্রামে রাসেল ভাই সেটা হয় না, কখনোই হয় না। যাই হোক, যখন আর কি তারা মানে ওই যে তার আত্মীয়র কথা অমান্য করে একদিন তারা চুপ করে রাত 12টার দিকে বের হয় যে তারা মানে এই গ্রামে ঘুরবে আর কি রাতের বেলা। তো তারা দুই ভাই ঘুরতে 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 একটা মানে নদী পেয়ে যায়, সামনে তাদের সামনে পড়ে যায় একটা নদী, এবং নদীর সাইডে থাকে একটা নৌকা। তো তারা এই বিষয়টাকে খুবভাবে এনজয় করতে চায় যে রাতের বেলা নৌকা চালালে আসলে কেমন লাগে, কেমন এনজয়টা হয় তাদের, এই বিষয়টা তারা কিন্তু মানে এই যে একটা আনন্দ আছে এনজয় করার জন্য, তারা এই বিষয়টাকে সিলেক্ট করে নেয়। তো আর কোনো কথা নাই, তারা দুই ভাইয়ে একদম নৌকার মধ্যে উঠে যায়। তো নৌকার মধ্যে যখন ওঠার পর তখন তারা দেখলো যে চারপাশে কুয়াশা, দূরে কোনো আলো নেই, শুধু নৌকার পানি কাটার শব্দ, মানে নৌকাটা যে যাচ্ছে আর ঝিঝি পোকার যে একটা শব্দ আছে, সেই শব্দটা তারা পাচ্ছে। তো তারা দুজন কিন্তু রাসেল ভাই ওইভাবে আর কি নৌকা চালাতে পারদর্শী না। তারা ওই মানে টিভি সিনেমাতে বা টিভিতে যেরকম দেখেছে নৌকা চালা লাগে বৈঠা দিয়ে, সেরকমভাবে তারা নৌকা চালাচ্ছে। তো নৌকা চালাতে চালাতে একটা সময় তারা মানে নদীর মাঝখানে একদম চলে যায়। তো নদীর মাঝখানে এমন একটা জায়গায় তারা চলে যায়। তো মাঝখানে যাওয়ার পর রাসেল ভাই তারা আসলে বুঝতে পারে যে তারা নদী থেকে মানে কিনারা থেকে অনেক দূর চলে আসছে। তখন তারা আসলে মানে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন তারা ফিরে যাবে, ঠিক সেই মুহূর্তে মাঝখানে এমন একটা অবস্থা হলো যে চারপাশের শব্দ একদম নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ আসতেছে না, ঝিঝি পোকার শব্দটাও তাদের কানে পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো এইরকম একটা অবস্থায় তারা দুজন বেশ খানিকটা অবাক হয়ে গেল, বেশ খানিকটা ঘাবড়ে গেল। তো এরকম যখন অবস্থা হলো,
তখন এই রিফাত নাবিলকে বলল, চল এবার আমরা ব্যাক করি। কিন্তু যখন তারা পিছনে আসার জন্য নৌকার বইটা দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু সেই নৌকাটা আর পিছনে আসতেছে না। মানে বিষয়টা একদম তাদের কাছে খুবই অবাক লাগতেছে। মনে হচ্ছে যে নৌকাটাকে পিছন থেকে বা নিচ থেকে কেউ আটকে ধরে আছে। মানে বিষয়টা এত বেশি তাদের কাছে ভয়ানক লাগলো, তারা বুঝতে পারতেছে না যে কি হচ্ছে। তো এর কিছুক্ষণ পর রাসেল ভাই মানে তারা শুনতে পায় যে কেউ একটা পানির মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কাটার একটা শব্দ। তো যখন এইরকম একটা শব্দ তারা শুনলো, তারা দুজনে আর কি খোঁজা শুরু করলো যে আসলে শব্দটা কোথা থেকে আসতেছে, কিন্তু তারা কোনোভাবেই সেই শব্দের উৎস খুঁজে পাচ্ছে না। তো যখন উৎস খুঁজে পাচ্ছে না, তখন আর কিছু তারা না ভেবে নৌকাটাকে মানে যত সম্ভব মানে চেষ্টা করতেছে নৌকাটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা এটা নিয়ে যেতে পারতেছে না। তারপর তারা হঠাৎ করে দেখে যে তাদের সামনে একটা মানুষ রূপে অবয়ব টাইপের একটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। তো এরকম যখন একটা অবয়ব তারা দেখলো, তাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স যেহেতু মানে এটা, তো তারা কি করলো যে এই মানে অবয়বটা মানে দেখার পর তারা দুজনে একদম পুরো বরফের মতো একদম শক্ত হয়ে যাচ্ছে যে আসলে এটা কী হচ্ছে। তো মানে কি বলবো রাসেল ভাই, এইরকম একটা অভিজ্ঞতায় আসলে যদি প্রিয় লিসেনার্স আপনারা যারা শুনছেন, তারা মানে কি করতেন এইরকম একটা অবস্থায়। তো তারা এক এক মানে শহরের ছেলেপেলে আবার গ্রামের এইরকম একটা দৃশ্যে আসে, এইরকম একটা অবস্থা হয়েছে, তারা দুজন একদম এত বেশি অবাক হয়েছে যে তাদের মানে অবস্থা খারাপ। তো এই একটা অবস্থায় তারা কি করবে বুঝতেছে না। তো হঠাৎ করে নাবিল একদম মানে তাদের সেন্সলেস হয়ে যায়। নাবিল যখন সেন্সলেস হয়ে যায়, তখন রিবাত কোনোভাবেই মানে বুঝে উঠতে পারতেছে না যে এখন তার কি করা উচিত। তারপর সে আসলে মানে একটু চালাক টাইপের, সে সূরা পড়া শুরু করে, সূরা ইখলাস, সূরা নাস, যে সমস্ত সূরা আর কি সে জানে, সেই সূরাগুলো পড়া শুরু করে এবং নিজের বুকের মধ্যে ফু দেওয়া শুরু করে। তো একটা সময় মানে এগুলো করতে 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 একটা সময় মানে কেউ একজন ওই পুকুর পাড় থেকে লাইট জ্বালিয়ে বলতেছে, নৌকা নিয়ে কে যাচ্ছে, কে ওখানে। যখন এই কথা তারা শুনতে পারলো, তখন হঠাৎ করে সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেল। মনে হয়েছিল যে কোনো কিছু একটা তাদের কাছ থেকে চলে গেল। তো তখন রিফাত আর কি চিৎকার করে বলল যে আমাদেরকে হেল্প করেন। তখন এই যে নৌকার যিনি মালিক, তিনি আর কি গিয়ে নৌকাটা নিয়ে আসেন এবং পরবর্তী সময়ে নাবিলকে আসলে মানে চোখে পানি দিয়ে আসলে সুস্থ করা হয়। তো তারপর নাবিল এবং যে রিফাত আছে, দুজনের প্রচণ্ড রকমের জ্বর আসে রাসেল ভাই। মানে এত পরিমাণে তাদের মানে এইরকম অবস্থা হয় যে জ্বর প্রায় 103, 4, 5 ডিগ্রির মতো জ্বর চলে আসে। তখন যতই তারা ওষুধ খাচ্ছে, যতই মানে ডাক্তারদের কাছে কোনো কাজ হচ্ছে না। তো তারপর ওই যে যিনি আর কি তাদেরকে উদ্ধার করছে, তিনি বলছে যে আসলে এগুলো দিয়ে কাজ হবে না, তাদেরকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। তো তারপর এই রিফাত আর নাবিলকে রাসেল ভাই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ তাদের দেখেই আর কি বেশ খানিকটা অবাক হয়ে যায়, কারণ সেই যে নাবিল আর রিফাত ছিল, ওদের উপর মানে 11টা জিন ওদের উপর ভর করেছে। সেই যে নদীর মাঝখানে যখন তারা গিয়েছিল, তখন 11টা জিন তাদের উপর ভর করে। তো তারপর আসলে মানে নাবিল আর রিফাতের বাবা মা খুবই ঘাবড়ে যায় যে আসলে এখন কি করা দরকার। তারা হাউমাউ করে কান্না করা শুরু করে। তখন কবিরাজ বলে যে আসলে আপনাদের এত টেনশন করার দরকার নাই, আমি ইনশাল্লাহ ঠিক করে দিব, কিন্তু আপনাদেরকে 3-4 দিন এই গ্রামে আবার থাকতে হবে। তো তারপর ওই কবিরাজ তার নিজের বাসায় মানে নিজের বাসায় ওই রিফাত এবং নাবিলকে রেখে 3 দিন যাবত তাদের মানে ঝাড়ফুঁক করেন এবং তার দেখাশোনা করেন। 3 দিন পর রিফাতকে একটা তাবিজ এবং নাবিলকে একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে বলেন যে এই তাবিজটা তোমাদের সাথে সর্বক্ষণ রাখবা, কারণ এই তাবিজটা যদি তোমাদের কাছে না থাকে বা এই তাবিজটা যদি তোমাদের সাথে না রাখো, তাহলে কোনো না কোনোভাবে আবারও তোমরা বিপদে পড়তে পারো। তো এটা শোনার পর মানে রিফাত এবং নাবিলের বাবা মা তারা এই বিষয়টা নিয়ে সচেতন হয়। আর ওই যে কবিরাজ ছিল, কবিরাজ আরেকটা মানে তাদেরকে পরামর্শ দেয় যে সবসময় চেষ্টা করবা ঘুমানোর আগে কিছু সূরা কেরাত পরে ঘুমানো এবং নামাজ কন্টিনিউ করা, তাদেরকে পরামর্শ দেয়।
তারপর থেকে রিফাত এবং নাবিল আসলে আর কখনো গ্রামে যায়নি, শহরেই ছিল যতদিন ছিল। কিন্তু তারা ওই তাবিজটা তাদের সঙ্গেই রেখেছে, তাদের আর কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কেমন হয়েছে বা কেমন লাগলো। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা যারা আমার আজকের ঘটনাটি শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয় আর যদি আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে অবশ্যই জানাবেন ঘটনাটা কেমন হলো। আর রাসেল ভাই, আপনি যদি চান তাহলে আমি প্রতিদিন এরকম ঘটনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার একটি ঘটনা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমি যে ঘটনাটি বলবো, এটা আমার এক দাদুর লেখা, আপনার 2000 সালের একটি পত্রিকায়। তো তিনি যেভাবে লিখেছিলেন আমি সেভাবেই আপনাকে বলছি। তৎকালীন পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম কালীনগর। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে প্রমত্তা এক নদী। গ্রাম থেকে প্রায় আধ মাইল দূরে নদীর একদম বাঁক ঘেঁষে দাঁড়িয়েছিল এক বিশালময় প্রাচীন বটগাছ। সেই সময়ে যাতায়াতের মাধ্যম ছিল নৌকা অথবা পায়ে হাঁটা। কালীনগরের মানুষকে যদি অন্য গ্রাম থেকে বা শহর থেকে ফিরতে হতো, তবে ওই নদীর পার আর বটগাছের নিচের সরু পথটি ছাড়া আর কোনো উপায় ছিল না। লোকমুখে শোনা যেত এই বটগাছটি সাধারণ কোনো গাছ ছিল না, এটি ছিল মূলত এক জিনের আস্তানা। তবে এই জিনগুলো এখানে প্রাকৃতিকভাবে আসেনি। সেই সময়কার নামকরা সব তান্ত্রিক আর কবিরাজরা দূর দূরান্ত থেকে আসা রোগীদের শরীর থেকে জিন ছাড়াতেন। তারা জিনদের বোতলে বন্দি না করে এক অদ্ভুত চুক্তিতে এই বটগাছে পাঠিয়ে দিতেন। কবিরাজদের মন্ত্র বলে এই গাছটি হয়ে উঠেছিল এক উন্মুক্ত কারাগার, যেখানে শত শত অবাধ্য এবং হিংস্র জিন আশ্রয় নিয়েছিল। সেদিন ছিল 1955 সালের ভাদ্র মাসের এক গুমোট রাত। গ্রামের এক যুবক, নাম তার রহমত, ব্যবসার কাজে পাশের গঞ্জে গিয়েছিল সে। ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। আমাবস্যার কাছাকাছি সময় হওয়ায় চারপাশ ছিল ঘুটঘুটে অন্ধকার। রহমত যখন নদীর ঘাটে নামলো, তখন চারপাশ জনমানবহীন। ঝিঝি পোকার ডাক আর নদীর পানির কলকল শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গ্রামের সীমানায় ঢুকতে গেলেই সেই বিশাল বিশাল বটগাছটি পার হতে হয়। রহমত মনে মনে সাহস সঞ্চয় করে হাঁটা শুরু করলো, কিন্তু গাছের কাছাকাছি পৌঁছাতেই সে অনুভব করলো বাতাসটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে। ভ্যাপসা গরমেও তার শরীরে এক অদ্ভুত হিমশীতল স্রোত বয়ে গেল। বটগাছটির নিচে পৌঁছাতে রহমত শুনতে পেল উপর থেকে কেউ যেন খিলখিল করে হাসছে। সে টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু দামি ব্যাটারি থাকা সত্ত্বেও টর্চটা জ্বলল না। ঠিক সেই মুহূর্তে সে দেখল রাস্তার মাঝখানে এক দীর্ঘকার অবয়ব দাঁড়িয়ে আছে। লোকটির উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত দ্বিগুণ, আর তার গায়ের চামড়া কুচকুচে কালো। রহমত পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই দেখল সেই অবয়বটি হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে সে অনুভব করল তার কাঁধে কেউ একজন ভারী হাত রেখেছে। পিছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে আছে অসংখ্য ছায়ামূর্তি, যাদের চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। বটগাছের এই জিনগুলো মূলত মানুষের শরীর খুঁজত। কবিরাজদের মাধ্যমে বিতাড়িত হওয়ার পর তারা ছিল গৃহহীন এবং চরম হিংস্র। রহমত দৌড়ানোর চেষ্টা করতেই বুঝতে পারল তার পা মাটিতে আটকে গেছে। সে শুনতে পেল শত শত কণ্ঠস্বর একসাথে ফিস ফিস করে বলছে, আমার একটু জায়গা দিবি,
তোর ভেতরে একটু ঢুকতে দিবি? রহমত মনে পড়ল তার দাদির কথা। এই জিনরা সরাসরি আক্রমণ করার চেয়ে মানুষের দুর্বল মুহূর্ত খুঁজে শরীরে ভর করতে চায়। সে তখন উচ্চস্বরে পবিত্র কালাম পাঠ করতে শুরু করলো। চারপাশের অট্টহাসি আর ডালপালায় মর্মর শব্দে কোনো তার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। একসময় মনে হলো কেউ একজন তার ঘাড় মটকে দেওয়ার জন্য হাত বাড়িয়েছে। পরদিন ভোরেই গ্রামের লোকজন রহমতকে ওই বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীরে আঁচড়ের দাগ ছিল এবং কাপড়গুলো ছিল ছিন্ন ভিন্ন। জ্ঞান ফেরার পর রহমত তার আগের মতো স্বাভাবিক হতে পারেনি। সে দীর্ঘ কয়েক মাস এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকতো আর বিড়বিড় করে বলতো, ওরা আসছে, ওরা শরীর খুঁজছে। সেই ঘটনার পর থেকে কালীনগরের মানুষ রাতে ওই পথ দিয়ে চলাচল একদম বন্ধ করে দেয় এবং আজও প্রবীণরা বলে 1955 সালের সেই রাতে রহমত বেঁচে ফিরলেও ওই বটগাছের নিচে এখনও শত শত জিন ওট পেতে থাকে, শুধু একটি রক্ত মাংসের শরীরের আশায়। রহমতের সেই ঘটনার কয়েকদিন আগের কথা। কালীনগর গ্রামের একদল কিশোর আরিফ, শফিক আর জাহিদ বিকেলে নদীর ধারের খোলা জমিতে ফুটবল খেলছিল। জায়গাটা সেই অভিশপ্ত বটগাছ থেকে খুব বেশি দূরে নয়। খেলাধুলায় মশগুল থাকায় তারা খেয়ালই করেনি কখন সূর্য ডুবে গোধূলির আলো মিলিয়ে গিয়ে চারপাশ ধূসর হয়ে গেছে। খেলার এক পর্যায়ে আরিফ জোরে কিপ করলো আর বলটা গিয়ে পড়লো সরাসরি বটগাছটির গোড়ায়, ঝোপঝাড়ের ভেতর। শফিক দৌড়ে গেল বলটা আনতে, কিন্তু ঝোপের কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। সে দেখলো বলটা সেখানে নেই, বরং একটা সাদাটে গোল মতো জিনিস পড়ে আছে। সে হাত দিয়ে ধরতে যেতেই দেখলো ওটা কোনো ফুটবল নয়, বরং একটা মানুষের খুলি। ভয়ে চিৎকার দিয়ে সে পিছিয়ে এলো, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার তাকিয়ে দেখলো ওটা সাধারণ ফুটবলই, যেন চোখের পলকে কোনো কিছু ভ্রম তৈরি করেছিল। তিন বন্ধু মিলে দ্রুত বল নিয়ে গ্রাম অভিমুখে ফিরতে শুরু করলো। ঠিক যখন তারা বটগাছটির নিচ দিয়ে যাচ্ছে, তখন জাহিদ খেয়াল করলো তাদের সাথে আরও একজন হাঁটছে। তাদের গ্রুপে ছিল 3 জন, কিন্তু মাটিতে ছায়া পড়ছে 4 জনের, অথচ আশেপাশের আর কেউ নেই। জাহিদ কাঁপা কাঁপা গলায় বলল, তোরা কি দেখছিস? আমাদের পাশে ওটা কে? সবাই থমকে দাঁড়ালো। সাথে সাথে সেই চতুর্থ ছায়াটিও স্থির হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো সেই ছায়াটি কোনো মাথা ছিল না, শুধু বিশাল লম্বা এক ধরনের মাটির উপর দুলছিল। হঠাৎ গাছের উপর থেকে শুকনো ডাল ভাঙার মর্মর শব্দ হতে লাগলো। কিশোরেরা উপরের দিকে তাকিয়ে দেখলো গাছের ডালে ডালে অনেকগুলো ছায়ামূর্তি বসে আছে। তাদের অবয়বগুলো অস্পষ্ট, কিন্তু শরীর থেকে এক ধরনের পচা গন্ধ আসছে। আসলে ওগুলো ছিল সেই সব জিন যাদের বিভিন্ন তান্ত্রিকরা ওঝাগিরি করে গ্রাম থেকে তাড়াতেন এবং এই গাছে আশ্রয় দিয়ে যেতেন। মানুষের শরীর না পেয়ে তারা এই কিশোরদের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করল। হঠাৎ চারপাশ দিয়ে দমকা হাওয়া শুরু করলো আর গাছ থেকে অমানুষিক গলায় কেউ একজন বলে উঠল, তোদের মধ্যে কে আমার সাথে যাবি? আমার অনেক দিন মানুষের শরীর পাওয়া হয় না। ভয়ে শফিক আর জাহিদ দৌড়াতে শুরু করলো, কিন্তু আরিফ যেন সম্মোহিতের মতো গাছের দিকে এগোতে লাগলো। তার চোখগুলো উল্টো সাদা হয়ে গিয়েছিল। বন্ধুরা বুঝতে পারলো কোনো একটা অশুভ শক্তি আরিফকে টেনে নিয়ে যাচ্ছে। শফিক সাহস করে পকেট থেকে একটা দেশলাই বের করে লাঠি জ্বালালো। আগুনের আলো দেখা মাত্রই সেই ছায়ামূর্তিগুলো বিকট চিৎকার করে গাছের মগডালে উঠে গেল। সেই সুযোগে শফিক, জাহিদ আর আরিফকে হ্যাঁচকা টান দিয়ে সেই মরণ থেকে বের করে গ্রামের দিকে দৌড়াতে লাগলো। গ্রামে ফেরার পর 3 কিশোরই টানা 3 দিন প্রবল জ্বরে ভোগে। আরিফ সুস্থ হওয়ার পর জানিয়েছিল সেই সময় তার মনে হচ্ছিল কেউ একজন তার কানের কাছে ফিসফিস করে বলছিল, তোর ভিতরে আমাকে জায়গা দে, আমি তোকে অনেক দূরে নিয়ে যাব।
মূলত আমার দাদু এই ঘটনাটি আপনার পত্রিকাতে লিখেছিল এবং এটা একটি সত্যি সত্যি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম ভাই। আমি এই ঘটনাটি কাউকে কখনো বলতে পারিনি আজ পর্যন্ত, কিন্তু মনে হচ্ছে আর চেপে রাখতে পারছি না, তাই আপনাদের কাছে ঘটনাটি লিখে পাঠালাম। ঘটনাটা প্রায় 2 বছর আগে। আমি তখন এক সরকারি হাসপাতালে নাইট শিফটে কাজ করতাম। আমার কাজ ছিল প্রধানত ওই ওয়ার্ডের রোগীদের দেখাশোনা করা, কিন্তু সেই রাতে যা দেখেছিলাম সেটা কোনোদিন আর ভুলতে পারবো কিনা আমি জানি না। সেদিন রাতে প্রায় 2টোর মতো হবে, পুরো হাসপাতালটা অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ করেই মর্গের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করলো, যেন কেউ ধীরে ধীরে কিছু টানছে মেঝের উপর দিয়ে। প্রথমে ভাবলাম হয়তো হাসপাতালের ডোম কোনো কাজ করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেদিন তো কোনো নতুন লাশ আনা হয়নি। কৌতূহল আর ভয় মিশিয়ে আমি আস্তে আস্তে ওই মর্গের দিকে গেলাম। দরজাটা আধা খোলা ছিল, তারপর থেকে হালকা হলুদ আলো বেরোচ্ছিল। আমি দরজার ফাঁক দিয়ে উকি দিতে আমি দেখলাম ওই ডোমটা একা দাঁড়িয়ে আছে একটা মৃতদেহের পাশে, কিন্তু সে যেভাবে দাঁড়িয়ে ছিল সেটা একদম স্বাভাবিক না। তার মাথাটা নিচের দিকে ঝুঁকে আর সারা শরীর অদ্ভুতভাবে থরথর করে কাঁপছিল। হঠাৎ করেই সে ধীরে ধীরে মাথা তুলল। আমি স্পষ্ট দেখলাম তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। আমার বুকের ভিতর ধড়ফড় শুরু হয়ে গেল। ঠিক তখনই সে একটা বিকৃত গলায় বলল, তুমি এসেছো? আমি আমি তোমার অপেক্ষা করছিলাম, অনেক দেরি করে ফেলেছো। আমি ভয় পেয়ে পিছিয়ে আসতেই, যখনই পিছিয়ে আসতেছিলাম আর সাথে সাথে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। শব্দটা শুনে সে হঠাৎ করেই দরজার দিকে তাকালো। তারপর যা হলো, সে দৌড়ে দরজার দিকে আসতে লাগলো, কিন্তু তার পা মাটিতে স্পর্শ করছিল না। আমি উঠে আমার জীবনের যত শক্তি ছিল ভাইয়া, আমি প্রাণপণে দৌড় দিলাম। পেছন থেকে তার সেই বিকৃত হাসির শব্দ এখনো আমার কানে বাজে। পরের দিন সকালে আমি সাহস করে জানতে চাইলাম ওই ডোমের কথা। হাসপাতালের একজন পুরনো স্টাফ আমাকে বলল, ডোম? যে লোকটার কথা বলছো সে তো 6 মাস আগেই ওই মর্গেই মারা গিয়েছিল। তারপর থেকে আমি আর ওই হাসপাতালে নাইট শিফটের কাজ করিনি, কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় মর্গের সেই দরজাটা আবার খুলছে আর কেউ একজন ফিস ফিস করে বলছে, তুমি আবার এসেছো। ভাই, তারপর আমি ভেবেছিলাম ওই রাতটাই শেষ, কিন্তু আসল ভয় তো তখনই শুরু হয়। সেই ঘটনার পর আমি চাকরি ছেড়ে বাসায় চলে আসি। কয়েকদিন খুব খুব ভাবে চেষ্টা করছিলাম যাতে এই ঘটনাগুলো আমি ভুলে যাই। আমি ওই চাকরি ছেড়ে দেওয়ার কয়েকদিন একদম সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক 7 দিনের মাথায় অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিন রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমায় দরজার বাহিরে দাঁড়িয়ে 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 দেখছে। খুব আস্তে আস্তে আমার দরজায় এরকম টোকা পড়লো। আমি ভয়ে জমে গেলাম। এক রাতে, মানে এত রাতে
কে আসবে? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর সেই কণ্ঠস্বর, দরজা খোল, আমি এসেছি। বিশ্বাস করবেন না ভাই, যখন আমি এই কণ্ঠটা শুনলাম আমার বুক কেঁপে উঠল। এটা ঠিক সেই একই কণ্ঠ যে যে রাতে আমি মর্গের ওই ডোমের কণ্ঠে শুনেছিলাম। আমি সাহস করে দরজার নিচ দিয়ে তাকালাম, আর যা দেখলাম, দরজার নিচে কোনো মানুষের ছায়া না, বরং উল্টো দিকে পা হয়ে আছে। মানে যেভাবে দাঁড়ালে পা সামনে থাকবে, ওটো উল্টো ভাবে আছে। আমি চিৎকার করতে পারছিলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। সেই রাতে কোনোভাবে সকাল হলো। আমি দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে কাদা মাখা অদ্ভুত রকমের পায়ের দাগ। আমি সেটা সোজা আমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছে এরকম দেখতে পেরেছি। আমি তো দরজা খুলছিলামই না, তারপরেও কিভাবে রুমের মধ্যে পর্যন্ত আমার এই পায়ের দাগটা গেল। তারপর ওই দিন থেকে প্রতি রাত 2টার সময় একই ঘটনা ঘটতে লাগলো। কিন্তু পঞ্চম দিনের রাতে সমস্ত কিছু একেবারে বদলে গেল। সেদিন আর দরজায় টোকা না, সরাসরি আমার ঘরের ভিতর থেকে শব্দ আসছিল। শব্দটা আসছিল আমার খাটের নিচ থেকে। আমি ঠিক ধীরে ধীরে নিচে তাকালাম। অন্ধকারের ভিতর থেকে দুটো সাদা চোখ জল জল করছে। তারপর সেই একই কণ্ঠ, তুমি তো আমাকে দেখে ফেলেছ, এখন তোমাকেও থাকতে হবে। এরকম করে আবারও সেই কণ্ঠ। এরপর যে কি হয়েছিল বিশ্বাস করেন ভাই, এটা আমি আজও মনে করতে পারছিলাম না। শুধু এতটুকু আমার মনে আছে, পরের দিন সকালে আমি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়েছিলাম। কিভাবে গিয়েছিলাম আমি জানি না, আর মর্গের দরজাটা তখন নিজে থেকেই খুলে গিয়েছিল। কি এক অদ্ভুত বিষয়, ওই সময় দরজাটা তখন খুলে গিয়েছিল। ভাই, এরপর যা ঘটেছিল আমি লিখছি, কিন্তু আমি নিজেই জানি না আমি তখন মানুষ ছিলাম নাকি আমি অন্য কিছু ছিলাম। সেদিন মর্গের সামনে দাঁড়িয়েছিলাম, দরজাটা ধীরে ধীরে খুলছিল। ভেতর থেকে সেই ঠান্ডা পচা গন্ধ আসছিল, যেটা আমি আগে কখনো সহ্য করতে পারিনি। আগে সহ্য করতে পারতাম না, কিন্তু সেই দিন অদ্ভুতভাবে কোনো ওই রকম গন্ধ আমার ঘৃণা লাগছিল না, বরং মনে হচ্ছিল এটাই আমার জায়গা। আমি ধীরে ধীরে সেই গন্ধযুক্ত জায়গার মধ্যে ভেতরে ঢুকে যাচ্ছিলাম। ভেতরে ঢুকতেই দেখি একটার পর একটা লাশ সাজানো। হঠাৎ করে আমার চোখে একটা লাশের উপর গিয়ে আটকে গেল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লাশটা আমার মতোই দেখতে, একই মুখ, একই কাপড়। আমি ধীরে ধীরে কাছে গেলাম। হাত দিয়ে ছুঁতেই সেটা বরফের মতো আমার কাছে ঠান্ডা লাগলো। ঠিক তখনই পিছন থেকে সেই কণ্ঠস্বর আবার, এটা তোর শরীর, তুই তো অনেক আগেই চলে গিয়েছিস। আমি ঘুরে দাঁড়ালাম, ডোমটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে আগের মতো না। তার মুখ এক ধরনের বিকৃতি হাসি ছিল তার মুখে, আর তার পিছনে আরো অনেকগুলো ছায়ামূর্তির মতো কিছু ছিল, যেগুলো অদ্ভুত রকমের ভয়ঙ্কর। সবগুলোর চোখ ছিল সাদা। সে আবার বলল, এখন তোর কাজ শুরু। আমি বুঝলাম না, হঠাৎ করে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম, আমি মর্গের ভিতর দাঁড়িয়ে আছি, কিন্তু এবার আমার বাইরে থেকে না, ভেতর থেকে দেখছি একজন নতুন ছেলে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে দাঁড়িয়েছিলাম আমি সেদিন।
আর আমি তার দিকে তাকিয়ে আছি। আমার শরীর নিজের থেকে নড়ছে না, কিন্তু মুখটা, আমার যে মুখ, এটা ধীরে ধীরে উঠে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার চোখ দুটো এখনো পুরো সাদা, আর আমার মুখ দিয়ে বের হলো সেই একই কথা, তুমি এসেছো, অনেক দেরি করে ফেলেছো। ঠিক তখন ডোমের মতো আমি বাইরে থেকে শুনেছিলাম। ঠিক আজকে ডোমের জায়গায় আমি বাইরে থেকে তাকে বলছি, ভাই আমি জানি না এই লেখাটা বা এই কথাগুলোটা কিভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে, কারণ আমি এখনো তো ওই মর্গের ভিতরেই আছি। আর আজ রাতেও নতুন কেউ আসবে, হয়তো পুরোটা ঘটনা বা পুরোটা গল্প চেঞ্জ করে দিতে। আসলে এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে তার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি একটা স্বপ্নযোগে ভয়ঙ্কর ঘটনা। যেমনটা সে দেখেছিল ঠিক একইভাবে তার সাথে ঘটে যাওয়ার পর নতুন এক কাউকে সে তার জায়গায় নিয়ে আসা পর্যন্ত তারা এইভাবেই ওই মর্গের ভিতরে অবস্থান করছিল। এবং যখন এই ব্যক্তিটি ওই ব্যক্তিকে তার জায়গায় নিয়ে এসে বসাইলো, তখন সেই ব্যক্তিটি মুক্ত হয়ে যায়। তো তারপরে সেই ঘটনাটি আর কি আপনাদের কাছে লিখে পাঠায়। যাই হোক, আপনাদের আমি বলবো যে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ঘটনা আপনারা শুনবেন। সকল ঘটনার সত্যতা খুঁজতে যাবেন না, কিছু ঘটনা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য। আমরা চাই এই ভূত.নেট আমরা অনেক দূর নিয়ে যাব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আজকে আপনার সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতেছি সেটি আমার সঙ্গে ঘটেছে একটু ঘটনা। রাত তখন প্রায় 1:20। শহরের মাঝামাঝি পুরনো একটা অ্যাপার্টমেন্ট, নরওয়ে টাওয়ার। বাইরে থেকে দেখলে সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় জায়গাটা স্বাভাবিক না। করিডোরে সবসময় এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ, লাইটগুলো অকারণে ঝিলমিল করে। আর সবচেয়ে অদ্ভুত জিনিস হলো 3য় তলার এক ফ্ল্যাট 3C নাম্বার, যেটা বহু বছর ধরে বন্ধ, কিন্তু মাঝে মধ্যে ভোরে লাইট জ্বলে ওঠে বলে অনেকে দাবি করেছে। মাহির এই বিল্ডিংয়ে নতুন উঠেছে। সে এসব কথা শুনে প্রথমে হাসলেও ধীরে ধীরে কিছু অদ্ভুত ব্যাপার খেয়াল করতে শুরু করে। যেমন রাত 1টা বাজলেই করিডোরে হালকা পায়ের শব্দ শোনা যায়, লিফট হঠাৎ নিজে নিজে 3 তলা গিয়ে থামে, আর কখনো কখনো 3C ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে আলো বের হতে দেখা যায়। প্রথম কয়েকদিন সে এসব উপেক্ষা করে, কিন্তু এক রাতে সে ঘুম ভেঙে যায় একটা স্পষ্ট শব্দে, যেন কেউ তার দরজায় ধীরে ধীরে টোকা দিচ্ছে। সে উঠে দরজার কাছে যায়, কিন্তু খোলার আগেই থেমে যায়, কারণ সে বুঝতে পারে শব্দটা তার দরজা থেকে না, পাশের 3C ফ্ল্যাট থেকে আসছে। সে দরজা ছোট ফাঁক দিয়ে তাকায়, করিডোরে কেউ নেই, কিন্তু 3C ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে হালকা হলুদ আলো বের হচ্ছে। অথচ সে জানে ফ্ল্যাটটা খালি। তার বুক ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। সে দরজা না খুলে ফিরে যেতে চায়, কিন্তু তখনই আবার সেই শব্দ, এবার আরও জোরে জোরে বাজে। ভেতর থেকে কেউ বের হইতে চাচ্ছে। মাহির কৌতূহলে ভয়ে ছড়িয়ে যায়। সে দরজা খুলে করিডোরে বের হয়ে ধীরে ধীরে 3C ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায়। দরজাটা বন্ধ, কিন্তু হাতল কাটা কাঁপছে, যেন ভেতর থেকে কেউ ঘুরাচ্ছে। সে থমকে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে যায়। কি হয়েছে ওই শব্দ? ভেতরটা অন্ধকার, কিন্তু একটা ঠান্ডা বাতাস বের হয়ে আসে। মাহির কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢোকে। ফ্ল্যাটের ভেতর সব কিছু ধুলোয় ঢাকা, কিন্তু নতুনের মতো টেবিলের ওপর একটা গ্লাস, যেন একটু আগে পানি রাখা হয়েছিল। দেয়ালে একটা ঘড়ি, কিন্তু সেটা চলছে। টিক 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 শব্দ শোনা যাচ্ছে। দেখাচ্ছে
সময় তখন 1:20। ধীরে ধীরে ভেতরে এগিয়ে বেডরুমের দরজা আধ খোলা। সে দরজা খুলে ভেতরে তাকায়। বিছানায় কেউ শুয়ে আছে, চাদর দিয়ে ঢাকা। তার বুক কেঁপে উঠল। সে আস্তে আস্তে বলল, কে আছে? কোনো উত্তর নেই। সে একটু কাছে যায়, হাত বাড়িয়ে চারটা সাড়ায়। আর ঠিক তখনই পুরো শরীর জমে যায়, কারণ বিছানায় শুয়ে থাকা মানুষটা সে নিজেই। চোখ বন্ধ করে, মুখ ফ্যাকাশে, যেন অনেকদিন ধরে নিঃশ্বাস নেয়নি। মাহির পেছনে সরে যায়, তার মাথা ঘুরতে থাকে। সে দৌড়ে দরজার দিকে যেতে চায়, কিন্তু তখনই পেছন থেকে একটা কণ্ঠ শোনা যায়, খুব আস্তে, খুব কাছে। এত দেরি করলে কেন? মাহির ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। দরজার পাশে একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারের মুখ ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু তার ভঙ্গি অদ্ভুত, যেন ঠিক মানুষের মতো না। সে এক পা এগিয়ে, চোখ দুটো একটু কালো, কোনো সাদা অংশ নেই। সে হাসে খুব ধীরে ধীরে, তারপর বলে, এই ফ্ল্যাটে যে ঢোকে সে নিজের জায়গা নিয়ে যায় আর নিজের জায়গা রেখে যায়। মাহির চিৎকার করে দৌড় দেওয়া শুরু করে, করিডোরে বের হয়ে যায়। তার দরজা বন্ধ করে দেয়। সারা রাত সে আর ঘুমাতে পারে না। পরের দিন সকালে সে সিদ্ধান্ত নেয়, আজই সে বাসা ছেড়ে দেবে। কাছে গিয়ে সব বলে। দারোয়ান সব কিছু শোনার পর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, 30 ফ্ল্যাটে একসময় একজন লোক থাকতো, একা একা থাকতো, একদম চুপচাপ। একদিন তাকে ভোরে মৃত অবস্থায় পাওয়া যায়। দরজার ভেতর থেকে লক ছিল। আর অদ্ভুতভাবে ব্যাপারটা হলো, মৃতদেহের পাশেই আর একটা ছায়া পড়েছিল, যেন দুজন দাঁড়িয়ে আছে। তখন থেকেই ফ্ল্যাটটা বন্ধ। মাহির কিছু না বলে দ্রুত বিল্ডিং ছেড়ে চলে যায়। কয়েকদিন সব কিছু ঠিক থাকলেও সে নতুন জায়গায় যাওয়ার পর রাত 1:20 যখন বাজে, ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করে। উপাস থেকে কোনো শব্দ নেই, শুধু টিক 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 ঘড়ির শব্দ। তারপর খুব আস্তে আস্তে একটা কণ্ঠ, তুমি তো বের হয়ে গেছো, তাহলে ভেতরে কে আছে? মাহিরের হাত কেঁপে ওঠে। সে সেখানে গিয়ে দেখতে পায় দেয়ালে তার নিজের ছায়া আছে, কিন্তু তার পাশেই আর একটা ছায়া, যেটা তার সাথে নড়ছে না, বরং ধীরে ধীরে তার দিকে ঘুরছে। আর ঠিক তখনই সে বুঝতে পারে সে আসলে পুরোপুরি বের হতে পারেনি। কিছু একটা তার সাথে বের হয়ে এসেছে, আর এখন সেটা তার জায়গাতে নিতে অপেক্ষা করেছে। কারণ 3C ফ্ল্যাটের নিয়মটা শুধু ওই বিল্ডিংয়েই না, যেখানে তুমি যাবে সেটাও তোমার সাথে যায়। আর একবার যদি নিজের আর একটা তুমি দেখে ফেলো, তাহলে শেষ পর্যন্ত একজনেই থাকবে। আর কে থাকবে সেটা তুমি কিছুই করতে পারবে না। এরপর মাইন বাসা ছেড়ে, ওখান থেকেও বাসা ছেড়ে দেয়। বাসা ছেড়ে দেওয়ার পর সে নিজের এলাকায় যাইয়ে কিছু কবিরাজের সঙ্গে আলোচনা করে। আলোচনা করার পর তার ফ্যামিলি A to Z সব বৃত্তান্ত শুনে তাকে একটা ভালো কবিরাজ দেখায়, এবং কবিরাজ দেখানোর পরেও তার এই সমস্যাটা এখনো মাঝে মধ্যে দেখা দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি দর্শকের কাছে অনেক ভালো লেগেছে।